আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি 24 ব্যাচে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল পদার্থবিজ্ঞান, সেগুলার ধারাবাহিক যেই প্রশ্ন সমাধান ওয়ান শট ক্লাস, সেগুলো নিয়েই হচ্ছিল আমরা এখন থেকে আগাবো। অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টা। ভেক্টর অধ্যায়ে অনেকগুলো সৃজনশীল আসছে, ভিডিওটা লম্বা হবে। দুইটা ভিডিও করলে মনে হয় সবচেয়ে ভালো হতো। যাই হোক, আমি একটা ভিডিওতে দেখি কমপ্লিট করতে পারি কিনা, না হলে অন্য আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো চলো, ভেক্টর অধ্যায়টাতে প্রথমেই যেই ঢাকা বোর্ডে কোশ্চেনটা আসছে, সে ঢাকা বোর্ডে কোশ্চেনটা তিনটা ভেক্টর রাশি দেওয়া আছে। বলছে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। ঠিক আছে, এ বরাবর বি এর অভিক্ষেপ। তো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এ বরাবর আমরা জানি এ বরাবর, এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ ইকুয়াল টু এই যে বি cos থিটা, আর বি cos থিটা ইকুয়াল টু উপরে হবে ভেক্টর দুইটার ডট গুণফল, নিচে হবে যার দিকে তার মান। আসলে এটা এখান থেকে আসে না, এটা আসছে এ বি এর ডট গুণফল থেকে। দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর তো ইকুয়াল টু কি জানি আমরা, এ বি cos থিটা। এখান থেকে এই বি cos থিটাকে রেখে দিয়ে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে, সুতরাং বি cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইড বাই এটা এ। এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। তাহলে উপরে হবে এ আর বি এর ডট গুণফল, নিচে হবে এ আর বি এর মান। এ 2i প্লাস 3j প্লাস 5k, তোমরা এটা দেখতে পাচ্ছ। আর এখানে বি মাইনাস i প্লাস 2j প্লাস 7k। আচ্ছা, নিচে হবে এ ভেক্টরের মান। তাহলে এ এটা, এই যে প্রথম ভেক্টরটা, এ ভেক্টরের মান আমরা জানি রুট করে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এবার আমরা যদি করি, উপরে দেখো ডট গুণ করলে i a মাইনাস 2 প্লাস এ প্লাস 3 3 দুগুণে 6 প্লাস এ প্লাস 5 7 35। নিচে হবে রুট ওভার 9 25 34 34 4 38 রুট ওভার 38। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 41 মাইনাস 30, উপরে 39, নিচে রুট ওভার 38। এটাই কি বলতো, এ বরাবর বি এর অভিক্ষেপ। শেষ, 39/30 রুট ওভার 38। ঠিক আছে, এটার ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল? এখানে ঘ নাম্বার প্রশ্নটা কি ওঠেনি? এই যে উঠেছে। উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা। ভেক্টর তিনটি কি বলতো, একই সমতলে থাকবে কিনা। একই সমতলে থাকার শর্ত হলো বি এবং সি এর ক্রস গুণফলের সাথে এ এর ডট গুণফল যদি শূন্য আসে। মানে এই যে বি প্লাস দুইটা, বি এবং সি দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরটা যদি ডট গুণফল এটা যদি 0 হলে এই শর্ততেই সমতলে থাকবে যদি এটা হয়। তাহলে এটা করার জন্য আগে তোমাকে বি এবং সি এর ক্রস গুণফল বের করতে হবে। তাহলে আমি আগে এখানে বি এবং সি এর ক্রস গুণফলটা করি। বি এবং সি এর ক্রস গুণফল তোমাকে করার জন্য i ভেক্টর, j ভেক্টর, k ভেক্টর এগুলো লাগবে। বি এবং সি, তাহলে -1 2 7 1 7 -1। তা i যখন নিব আমি, তখন -2 -7 7 49। আচ্ছা, এটা j যখন নিব তখন -1, এটা -7 প্লাস k যখন নিব তখন k বা এগুলা এই রো এবং কলামগুলা বাদ চলে যাবে, তখন এই যে -7 থেকে বিয়োগ যাবে -2। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি -51, মাইনাস কত আসতেছে, -51i মাইনাস এটা -6, তো তাহলে মাইনাস প্লাস প্লাস 6j, তারপর এটা -9 এটা আসে -9k হয়ে যাবে। এরকম দেখো, এটা তাইলে বি এবং সি এর কি আসলো বলতো, ক্রস গুণফল। এখন আমাদেরকে বের করতে হবে কি, ডট গুণফলটা বের করতে হবে। কি ডট গুণফল? তাইলে ডট গুণফল যদি আমি বের করি, এই যে এ ভেক্টর ডট বি ক্রস সি, এটা করতে হবে।
এটা যদি করতে চাই তাহলে আমি এখানে নিচে করি, দেখো এই যে a ভেক্টরটা উপর থেকে লিখে ফেলবো 2i প্লাস 3j প্লাস 5k। এটার সাথে ডট করব আমরা কোনটা বলো তো, এই যেটা মাইনাস 51i প্লাস 6j মাইনাস 6k। তাইলে আমি যদি এটা এখান থেকে ইয়া করি তাহলে চলো এখানে 2 মাইনাস 5 দুগুণে 10, ডট গুণ করার পর মাইনাস 10 প্লাসে প্লাসে প্লাস 3 6 18 প্লাস মাইনাস মাইনাস 45। তাহলে এটা দেখতে পাচ্ছি চলো কত 55 থেকে 37 মনে হয় মাইনাস 37। দেখো মাইনাস 37 আসলো। তাহলে ভেক্টর তিনটার ডট গুণফলটা কি, সরি ভেক্টর তিনটার একই সমতলে হওয়ার জন্য চলো b ক্রস c এর সাথে a ভেক্টরের ডট গুণফলটা শূন্য হতে হবে, বাট এখানে তো শূন্য আসে না, এটা তো মাইনাস 37 আসছে। তাইলে হচ্ছে কি বলা যায় বলো তো, যেহেতু এখানে a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c ভেক্টরটা হচ্ছিল নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। যেহেতু নট ইকুয়াল টু 0 তাই আমরা এখান থেকে বলতে পারি হচ্ছিল এটা কি হবে না, এটা এই সব একই সমতলে হবে না, একই সমতলে হবে না, একই সমতলে হবে না। ঠিক আছে, যদি এটা একই সমতলে হতো তাহলে তো অবশ্যই তোমার কি হতো বলো তো, এই b ক্রস c এর সাথে a ডট এটা ইকুয়ালটা 0 হতো। ঠিক আছে, এই যে এই জিনিসটা 0 হতো, তো এটা 0 হয় না, এর অর্থ হলো চলো এরা একই সমতলে নয়। তারপর উত্তরগুলো আমার কাছে থাকার কথা, এখানে আমি দেখে নেই যে উত্তরগুলো আমাদের মিলে গেছে কিনা। যে হচ্ছিল এটা আসছে মাইনাস 129 আসে, আমার কি কোথাও ভুল হলো, কোথাও একটা ভুল হয়েছে, মাইনাস 129 আমি কোথায় ভুল করেছি বলো তো, ও এটা আমি 5 দুগুণে 10 করেছি, এটা তো 102। এই যে আমি বলি উত্তর এমনি ঠিক আছে একই সমতল নয়, ক্যালকুলেশনটা ভুল হয়েছে, এটা 51। হ্যাঁ, এখানে ছোট করে হচ্ছিল কি আমি একা একা ভিডিও করছি, এইখানে ভিডিওর এই মাত্র চলো মোবাইলে কল আসছে, কল রিসিভ করতে পারছেন কারণ নাইলে পরবর্তীতে আবার ভিডিও এডিট করা লাগবে। তো হচ্ছে অনেক সময় চলো অন্যদিকে ক্যামেরার দিকে বা চলো আমার চলো বোর্ডের দিকে মনোযোগ দিতে গিয়ে অনেক সময় দেখা যায় চলো ক্যালকুলেশন ছোটখাটো ভুলে যেতে পারে, তোমরা এটা কষ্ট করে একটু বুঝে নিবা, বাট প্রসিডিউরটা হচ্ছিল মেইন এখানে। হ্যাঁ, তাহলে 2 আর এটা হচ্ছিল 102 আমি তাহলে এখানে দেখি এটা কত আসে, এটা ক্যালকুলেশনটা তাহলে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হলে 147, তাহলে মাইনাস 129 হবে, এটা মাইনাস কত 129। আমি প্রত্যেকটা অঙ্ক করার পর তোমাদেরকে উত্তরগুলো মিলিয়ে দিব, তাইলে হচ্ছে না আমার কোথাও ভুল হলে সেটা আমি এখানে দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আসো হলো আমাদেরকে চিত্রে তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে, এই যে পি বিন্দুটা হচ্ছে এখানে দেখো, এই যে এই জায়গায় পি বিন্দু থেকে তমাল নৌকা চালিয়ে কোথায় যাচ্ছে, নদীর অপর পারে যাচ্ছে, সে পিএস বরাবর 5 কিলোমিটার, পিএস বরাবর এই যে দিকে 100, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার হবে, এখানে পার আওয়ার দেওয়া নাই, স্রোতের বেগটা 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, পার আওয়ারই হবে, পার মিনিট হওয়ার কথা, কারণ 2 ঘন্টা তো আর পার মিনিটে যাওয়া সম্ভব না, পার আওয়ার হবে এটা স্রোতের বেগ। সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে পিএস বরাবর 100 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে সে পিএস বরাবর নৌকা চালিয়ে নদীর অপর পারে এম বিন্দুতে পৌঁছেছে। আচ্ছা, নদীর প্রস্থ পিকিউটা দেওয়া আছে 2 কিলোমিটার। আচ্ছা, এখানে দেখি স্রোতের বেগটা কি 2 কিলোমিটার পার আওয়ার কিনে একটু দেখতে হবে, যে নাকি চলো নদীর প্রস্থটাই ভুলে টাইপার এটা তুলছে। এটা দেখছো এই যে স্রোতের বেগ এটা হবে 3 কিলোমিটার পার আওয়ার। ঢাকা বোর্ডে কোশ্চেনটা এটা যে টাইপ করেছে আমার সে টাইপে এটা ভুল করেছে, এটা কোশ্চেন এইটা হবে 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিউএম এর দূরত্ব বের করতে বলছে, এই জায়গা থেকে এইটুকুর দূরত্ব। তাইলে এইটুকুর দূরত্ব বের করার জন্য তোমাকে নদীর প্রস্থটা কিন্তু দেওয়া আছে, পিকিউ দেওয়া আছে, এই পিকিউ হচ্ছে 2 কিলোমিটার। এখন আমরা যদি হচ্ছে অঙ্ক করতে যাই, সবার আগে আমি দেখব এখান থেকে ও এই জায়গায় পৌঁছেছে, এই জায়গায় এই যে এখানে পৌঁছেছে, এই পৌঁছানোর বিন্দুটা আমি ও কোন বরাবর গিয়ে পৌঁছায় সেটা আমাকে বের করতে হবে, মানে এই থিটাটা বের করতে হবে। এটা যদি থিটা হয় তখন আমরা এটাও থিটা বলতে পারবো একান্তর কোণ হিসেবে। দেন আমরা এই যে পি কিউ এম সমকোণী ত্রিভুজে এই যে লম্ব আর এই ভূমিটা নিয়ে তখন কাজ করে ফেলতে পারবো।
ঠিক আছে, লম্ব tan থিটা থেকে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমেই কাজ হচ্ছে হলো এই যে আলফা, এখানে যে আলফা আছে সেই আলফা হচ্ছে হলো 100 ডিগ্রি, আলফা 100 ডিগ্রি। আলফা যদি 100 ডিগ্রি হয় তারপর হচ্ছে তোমাকে হচ্ছে হলো, আমরা জানি স্রোতের বেগ u হচ্ছে হলো এখানে 3 কিলোমিটার/আওয়ার, আর নৌকার বেগ v হচ্ছে হলো ওই তো প্রশ্ন দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার। ওকে, এটা যদি দেওয়া থাকে আমরা জানি tan থিটা সূত্র, আমরা জানি tan থিটা। তো থিটা আমরা যার সাথে ধরি, স্রোতের সাথে ধরছি, তাহলে স্রোতের বেগ u এখানে v sin আলফা v cos আলফা, এই ঠিক আছে। এটা যদি হয় আমাদের এখানে একটু খেয়াল করো, tan থিটা আগে v কত, v 5 sin 100 ডিগ্রি, তারপরে u হচ্ছে কত 3 প্লাস v cos 100 ডিগ্রি। আচ্ছা, দেখি আমাদের এই ডাটাগুলো কত আসে, সেগুলো আমাদেরকে কি হিসাব করে নিতে হবে। sin 100 ডিগ্রি ইনটু হচ্ছে হলো 5, ঠিক আছে, এটা 4.924 ডিভাইড বাই এটা হচ্ছে v হচ্ছে হলো 5 ইনটু cos 100 ইনটু 5, এটা হচ্ছে cos মাইনাস 0.868 আর প্লাস হচ্ছে হলো 3, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি 2.138। তো এখানে হচ্ছে হলো এটা দিয়ে হচ্ছে হলো 4.924 ভাগ হচ্ছে হলো আনসার আমার হচ্ছে 2.3 আসলো। তাহলে সুতরাং 2.3, সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স, এই যে এখন tan থিটা ইকুয়াল টু এটা, তাহলে tan ইনভার্স 2.3, তাহলে এটাকে হচ্ছে হলো কি tan ইনভার্স করি। এটা করলে আমার 66.6 ডিগ্রি আসতেছে। তার মানে এই যে থিটাটা হচ্ছে 66.63, এটা যদি 66.63 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত 66.63, তাহলে তখন এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে ভূমি, এটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমি এখন কি করতে পারি বলো তো, PQM সমকোণী ত্রিভুজে, দেখো সমকোণী ত্রিভুজে এটা যদি লম্ব হয় এটা ভূমি, আমার এই QM টা বের করতে হবে, ঠিক আছে। এই লঘিভূতি লঘু হচ্ছে লম্ব বাই ভূমি, PQ ডিভাইড বাই QM, এখানে এটা হচ্ছে tan থিটা, এটাই কি tan থিটা। ও চাইলে আমরা এখানে থিটা বের না করে এই tan থিটা রেখে দিয়ে 2.3 বসাই দিতে পারতাম। যাই হোক, আমাদেরকে বের করতে হবে হচ্ছে QM, তো QM ইকুয়াল টু হচ্ছে PQ ডিভাইড বাই হচ্ছে কত tan থিটা। PQ এর মান কত, PQ এই যে 2 কিলোমিটার দেখো, আর tan থিটা tan হচ্ছে কত, tan 66.6 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 2 ভাগ 66.6 ডিগ্রি মান আসবে এটা 2.3, তাহলে 2 ভাগ 2.3, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0.87 কিলোমিটার, 0.87 কিলোমিটার বা 870 মিটার। তাহলে আমাদের দেখো উপরের এই যে উপরের চিত্রে তোমাদের এই ক্ষেত্রে যে QM টা, এই QM এর মানটা হচ্ছে QM দূরত্বটা হচ্ছে কত 870 মিটার। তোমরা কি বুঝতে পেরেছো? এগুলো নদী নৌকার যেসব অঙ্ক আছে এই চ্যাপ্টারের প্লেলিস্টে তোমরা এগুলো দেখতে পাবা, অনেকগুলো ভিডিও আছে এই চ্যাপ্টারের উপর। আমরা যদি একটু হচ্ছে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখি, আমাদের প্লেলিস্টে যদি তোমরা যাও, দেখি আমাদের এখানে এই যে ব্রাউজারে গিয়ে আমরা যদি একটু দেখি, এই যে আমাদের ইউটিউবে যে ইউটিউব চ্যানেলে যদি তোমরা ঢোকার পর এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবা। দেখো ও আচ্ছা, আমাদের এখানে নেট কাজ করছে না এই মুহূর্তে, মনে হয় খুব সম্ভবত কানেকশন নাই। কানেকশন না থাকার কারণে আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না। হ্যাঁ, যাই হোক, এখানে হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখা দিতে পারলে সবচেয়ে ভালো হতো।
আমি এখানে চলে আসছি, পরে অবশ্যই দেখা দিব। সেখানে আমাদের প্লেলিস্টে ঢুকবো, আমাদের চ্যানেলে, হ্যাঁ, প্লেলিস্টে ঢুকে ভেক্টর অধ্যায়ে গেলে নদী নৌকার ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে সেগুলো এখানে উত্তর কি করা আছে। তোমরা বিভিন্ন টাইপের ম্যাথ দেখতে পাবা। আজকে যেহেতু হচ্ছিল 24 সালের বোর্ড প্রশ্ন সমাধান, তাই আমি কিন্তু ওইভাবে তোমাদেরকে হচ্ছিল একদম বেসিক থেকে শুরু করে আসতেছি না, ঠিক আছে? যাই হোক, এটার উত্তরটা দেখে নিই আমরা হচ্ছিল মিলছে কিনা। এটা হচ্ছিল 800 কত, হ্যাঁ ঠিক আছে, আমাদের 870 মিটারের মতো। কেউ যদি পূর্ণ মান নাও তাহলে 866 বা 67 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? আমি দশমিকের পরে ওইটাকে 7 নিয়ে নিয়েছি। যাই হোক, এরপরে চলে আসো, বলছে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময়, মানে এম বিন্দুতে পৌঁছাতে যেই সময় পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, এই প্রথম ক্ষেত্রে মানে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছাতে সময়, এম বিন্দুতে পৌঁছাতে আমাদের সময় কত লাগবে বলতো? পৌঁছাতে সময় এটাকে t1 দিই। আমরা জানিয়েছি নদী পারাপারের যে সময় সেটা হচ্ছে d/v sin আলফা। d কি বলতো? v sin আলফা। আচ্ছা, d কত বলতো? এখানে নদীর প্রস্থ pqটা 2 কিলোমিটার, v কত? ওর ও পার হইছে কত বেগে যেন দেখো তো উপরে, এই যে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5 sin কত? 100 ডিগ্রি, sin কত? ও 100 ডিগ্রিতে। তাহলে দেখি আমরা এটা কত গেল, sin 100 ইনটু হলো 5 2 ভাগ হলো आंसर। আমি দেখতে পাচ্ছি এটা 0.4061 আওয়ার, এত আওয়ার সময় লাগতেছে। আচ্ছা, এবার যদি স্রোত না থাকে তাহলে ও সোজাসুজি বলছে স্রোতহীন অবস্থায় যাবে, স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে, স্রোতহীন অবস্থায় যদি ও সরাসরি সাঁতার কাটে, মানে সোজা সাঁতার কাটলে সে সোজাই দিয়ে পৌঁছাবে, তখন তার যাত্রা অ্যাঙ্গেলটা কত হবে? যাত্রা কোনটা? এই যে বরাবর যদি ও যাত্রা করে তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি, তখন আলফা। তাইলে দেখো তো, স্রোতহীন অবস্থায় কিউতে পৌঁছাতে সময়, দেখো কিউতে পৌঁছাতে সময় t2, এই t2টা হচ্ছে d/v sin আলফা। আচ্ছা, d তো আগের মতোই 2, v হচ্ছে 5, sin কত? 90 ডিগ্রি, sin 90 মান 1, তাহলে 2/5 ইকুয়াল টু হচ্ছে 0.4 বরাবর 0.4 আবার। তাহলে বলো তো কোন ক্ষেত্রে সময়টা কি লাগলো বলো তো? এই কম লাগলো। দুই ক্ষেত্রে বলতে সময়ের পার্থক্য গাণিতিকভাবে, তাহলে সুতরাং সময়ের পার্থক্য বিয়োগ করে দেখা দিবা। সময়ের পার্থক্য তোমরা এবার বিয়োগ করে দেখাতে পারো। সময়ের পার্থক্য t1 - t2, তাহলে বিয়োগ হচ্ছে এটা থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 0.4061, ঠিক আছে? এটা হচ্ছে ইনটু হবে হচ্ছে আওয়ার, যেহেতু 60 সেকেন্ড দিয়ে গুণ করলে এটা যা আসে, ঠিক আছে? দেখো আবারও বলি, 0.4061 বিয়োগ হচ্ছে 0.4, ঠিক আছে? এই এরপর আওয়ার তো 3660 না, 3600 দ্বারা গুণ করার পর এটা 21.96 সেকেন্ডের ডিফারেন্স, 21.96 সেকেন্ডের। আমি প্রথমে ঘন্টায় ডিফারেন্স বের করছি, তারপর হচ্ছে সময়ের ডিফারেন্সটা এভাবে বের করে ফেললাম, বিয়োগ করে সেকেন্ডে নিয়ে গেছি। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো খুব সোজা না? তারপর আমি উত্তরটা মিলিয়ে ফেলবো। অনেক সময় আমার ক্যালকুলেশন ভুল হয়ে গেলে এটা হচ্ছে অনেকে হচ্ছে বুঝতে পারে না, এই জন্য আমি কারেকশন করে দিব। এখানে হচ্ছে উত্তরটা মিলিয়ে নেই। আমার কাছে যেই সলিউশন টেস্ট পেপারটা আছে, এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড। ঘ নাম্বারটা হচ্ছিল সময়ের পার্থক্য 21.6 সেকেন্ড, তাহলে আমাদের আসছে 21.96 সেকেন্ড। কোনো ব্যাপার না, আমরা দশমিকের সামান্য এদিক ওদিকের কারণে এই ব্যাপারটা ঘটে আর কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এটা যদি হয়, আমরা এরপরের প্রবলেমে চলে যাই। এখানে এটা কিন্তু খুবই সুন্দর একটা কোশ্চেন, এটা কিন্তু অনেক বোঝার ব্যাপার স্যাপার, সেখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। সি ভেক্টরটি এ আর বি ভেক্টরের উপর লম্ব, এ আর বি দেওয়া আছে, এই যে দেখো এ আর বি, এই ও থেকে এন পর্যন্ত এটা বি, আর ও থেকে এল পর্যন্ত এটা হচ্ছে এ। তাহলে এ আর বি দেওয়া আছে, আর উপরের দিকে যে সিটা গেছে সেই সিটা বলছে হচ্ছে এ আর বি এর উপর লম্ব। ভেক্টর দেখো সি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। সি বরাবর একটা একক ভেক্টর হবে সি ভেক্টরের একক ভেক্টর। তাহলে আগে আমাদেরকে জানতে হবে সি ভেক্টরটা কি।
যেহেতু সি ভেক্টরটা হচ্ছে হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব, তাইলে সি ভেক্টরটা হবে হচ্ছে হলো আমরা জানি এ ভেক্টর এবং বি ভেক্টরের কি ক্রস গুণফল। কারণ আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস গুণফল তাদের উপর কি লম্ব হয়। তাইলে যেহেতু সি ভেক্টরটি এ আর বি এর উপর লম্ব, তাই আমাদের বুঝতে হবে হচ্ছে এখানে বি আর এ এবং বি এর ক্রস গুণফলটাই হচ্ছে সি ভেক্টর। তাহলে আগে ক্রস গুণফলটা বের করে ফেলি। তাইলে মানে সি ভেক্টরটা জানলে তারপর সি ভেক্টর বরাবর আমি একটা একক ভেক্টর বের করতে পারবো। তাহলে সি ভেক্টর দেখো i j k, এখান থেকে যদি আমি দেই এই -1 -3 2, তারপর হচ্ছে 2 -2 -2। দেখো এখন এখান থেকে যদি আমি হচ্ছে ক্রস গুণফলটা বের করে নেই, দেখি i হচ্ছে এগুলো কাটাকাটি চলে -6 -4। আচ্ছা এই মাইনাস j যদি এখানে চলে যাবে -2 -4। আচ্ছা প্লাস k এটা যদি চলে যায় এদিকে, তাহলে -2 প্লাস -6। আচ্ছা আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি এটা 10 i আসতেছে মাইনাস প্লাস 2j প্লাস হচ্ছে 8k। এটা হচ্ছে হলো সি ভেক্টর। দেখো সি ভেক্টরটা তাহলে একটা এবার আসো সি ভেক্টর বরাবর একটা একক ভেক্টর, যে কোনো ভেক্টর বরাবর একক ভেক্টর কিভাবে বের করে, তাইলে হচ্ছে হলো সি, দেখো সি বরাবর একক ভেক্টর হবে, বরাবর একক ভেক্টর হবে একক ভেক্টর। এটাকে আমি ধরো এম ক্যাপ দিলাম, বা কেউ কোনো বইতে দেখবে ইটা ক্যাপ দিছে, কোনো সমস্যা নেই, এম ক্যাপ দিতে পারি ইটা ক্যাপ। এই ইটা ক্যাপটা হচ্ছে হলো উপরে হবে সি ভেক্টর, নিচে হবে সি ভেক্টরের মান। তাহলে দেখো একক ভেক্টর হচ্ছে হলো কি কোনো ভেক্টরের দিকে যদি একক ভেক্টর আমি বের করি, তাহলে কিভাবে বের করব বলো তো, ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে কিন্তু ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। তাহলে সি এর মানকে সি কে সি এর মান দ্বারা ভাগ করতে হবে। সি হচ্ছে হলো 10i প্লাস 2j প্লাস হচ্ছে হলো কি 8k, এবং এটাকে এর মান দ্বারা ভাগ করা মানে মান হচ্ছে হলো 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 64 68 168। তাহলে 10i প্লাস 2j প্লাস 8k ডিভাইডেড বাই হচ্ছে হলো √168। তাহলে সুতরাং আমি এই একক ভেক্টরটাকে আমি লিখতে পারবো এভাবে যে 1/√168 কে যদি আলাদা করে লিখি, তাহলে 10i প্লাস 2j প্লাস হচ্ছে কি 8k। কেউ চাইলে এখান থেকে আরেকটা 2 কমন নিয়ে বাইর করে আনতে পারো, আরো শর্ট করতে পারো, বাট আমি এতটুকু রেখে দিব। দেখি উত্তরটা একবার আমি মিলে ফেলি, তাহলে আমাদের কোথাও ভুল হইলে সেটা আমরা দেখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা কোন ভেক্টরটা ছিল, এটা ছিল কোন বোর্ড যেন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। তাহলে কুমিল্লা বোর্ডে আমাদের এটা হচ্ছে হলো ঠিক আছে, আমাদের এটা যা আসছে বরাবর আসছে, ঠিক আছে। আবারও বলছি, কেউ যদি চাইলে আমাদের এটা আমি যা করিয়েছি ঠিক আছে, কেউ যদি বলো যে না স্যার আমি এটাকে আরেকটু ইয়ে করতে চাই, তাহলে এখানে আরো কাজ করে বললাম 2 কমন নেওয়া যাবে। কি করা যাবে? 2 কমন নেওয়া যাবে। দেখো আমি একটু এখান থেকে 2 কমন নিলে এটা দাঁড়াবে হচ্ছে এরকম, এই যে 5i প্লাস j প্লাস 4k। দেখো স্যার 2 কমন নেওয়া যায় কিন্তু, বারবার বলতেছি। আর এই যে √168 কে তুমি 2√42 এটা লিখতে পারবা, মানে 2√42, ঠিক আছে। তাহলে তখন 2 এটা কাটাকাটি চলে যাবে গা, কারণ হচ্ছে এটাকে স্কয়ার যদি করি 4 4 42, ঠিক আছে 168 তো হয় নাকি 42 না 43, দেখো তো এটা 42 গুণ হচ্ছে 4, তাহলে 8 16, ঠিক আছে 168। এটা হচ্ছে, তাহলে আমাদের এই জিনিসটা ছিল তখন 5i প্লাস j প্লাস 4k ডিভাইড বাই কত 42। চাইলে কেউ এতটুকু মতো আসতে পারো, আবার কেউ এতটুকু পর্যন্ত রেখে দিল, আমি ভুল বলবো না, তবে ক্যালকুলেশনটা এতটুকু আসলে ভালো। চলে যাই আমরা পরের প্রবলেমে। এখানে বলছে সি ভেক্টরটি এ ভেক্টর এ ও বি ভেক্টর, আচ্ছা উদ্দীপক অনুযায়ী গাণিতিকভাবে যাচাই করো যে p + q = r। এখানে দেখো আমি এই যে p + q, কিন্তু এখানে p ও দেওয়া নাই, q ও দেওয়া নাই, r ও দেওয়া নাই। a দেওয়া আছে, b দেওয়া আছে, c হচ্ছে গ থেকে পাই, গ হতে c পাই, গ হতে এইমাত্র c বের করলাম। c কত আসলো 10i প্লাস হচ্ছে হলো 2j প্লাস হচ্ছে হলো 8k।
এই জিনিসগুলো, এটা সি পাইছি। তো সি যদি এটা পাই, দেখো আমরা এখানে কয়টা ত্রিভুজ আছে, আমাদের এই পি কিউ আর গুলো বের করতে হবে, তারপর পি কিউ যোগ করে দেখবো আর এর সমান কিনা। তাহলে আমরা তিনটা পি বের করবো আলাদাভাবে, কিউ বের করবো এবং পি কিউ যোগ করে দেখবো সেটা কার সমান হয় কিনা, আর এর সমান হয় কিনা। প্রথমে দেখো পি বের করার জন্য তোমাকে এই দুইটা এই ত্রিভুজটা নিতে হবে, NOL ত্রিভুজে। NOL ত্রিভুজটা নিব আমরা। দেখো NOL ত্রিভুজে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ সূত্র আমরা কি জানি, একই ক্রমে যদি দুইটা বাহু ত্রিভুজের একই ক্রমে দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টর নির্দেশিত হলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে হচ্ছে তাদের লব্ধি নির্দেশ করে। তাহলে এই যে NOL এই ত্রিভুজটার মধ্যে কোন দুইটা বাহু বলো তো একই ক্রমে? আমি দেখতে পাচ্ছি ও থেকে যদি চিন্তা করি, এই দুইটা কিন্তু একই ক্রমে না, এটা যেদিকে যাচ্ছে এটা তার বিপরীতে। কিন্তু এইটা দেখো তো বি ভেক্টরটা আর পি ভেক্টরটা একই ক্রমে, এরা একই ক্রমে যাচ্ছে, আর এ ভেক্টরটা হচ্ছে তার বিপরীত। তাইলে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো NOL ত্রিভুজে বি ভেক্টর প্লাস হচ্ছে হলো পি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে হলো এ ভেক্টর। তাহলে সুতরাং পি ভেক্টরটা ইকুয়াল টু হবে হচ্ছে হলো এ ভেক্টর মাইনাস কি বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্রশ্নে দেওয়া আছে কত, -1 3j প্লাস 2k। এবার আসো বিয়োগ করব কারে, বি ভেক্টরকে বিয়োগ করব। বি কত, 2i মাইনাস 2j মাইনাস 2k। তখন এটা আমাদের হয়ে যাবে, দেখো এটা যদি আমরা বিয়োগ করি মাইনাস 3i দেখতে পাচ্ছি আমি, মাইনাস মাইনাসে প্লাস প্লাস সরি এটা মাইনাস j আসবে, মাইনাস j। তারপর আমি দেখতে পাচ্ছি এটা তো অলরেডি হচ্ছে হলো প্লাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস 4k এই যেটা। তাহলে আমাদের পি ভেক্টর শেষ। এবার পি বের করার পর কিউ বের করব। কিউ বের করার জন্য এই পাশে ত্রিভুজটা নিতে হবে। দেখো আমরা এই সি তো হচ্ছে গ থেকে পাইছি এবং এ দেওয়া আছে, তাহলে দেখো এই এ ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুটোটা হচ্ছে একই ক্রমে, এটা হচ্ছে তাদের বিপরীত। কোন ত্রিভুজে, LOM বা MOL, LOM ত্রিভুজে। LOM ত্রিভুজে আমি দেখতে পাচ্ছি একই ক্রমে এ ভেক্টর প্লাস হচ্ছে হলো কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে হলো সি ভেক্টর। সি যেহেতু বিপরীত ক্রমে, দেখো এই দুইটা একই ক্রমে মানে একই দিকে পরপর, এটা তাদের বিপরীতে, তাহলে এই ত্রিভুজটার মধ্যে। তাহলে দেখো এখান থেকে সুতরাং আমাকে বের করতে হবে কিউ ভেক্টর, তাহলে সি ভেক্টর মাইনাস কি এ ভেক্টর। এবং এখানে আমি যদি মান বসাই, নিচে বসাই মানটা, তাহলে আমাদের ক্যালকুলেশন আমি এখানেই শেষ করে ফেলতে পারবো। সি ভেক্টরটা কত, এই যে 10i, দেখো 10i প্লাস 2j প্লাস 8k। আচ্ছা এইবার আসো 8k এটা থেকে বাদ দিব, কারে আমি এটা থেকে বাদ দিব হচ্ছে এ ভেক্টরটা, কি এ ভেক্টর আছে -i মাইনাস 3j প্লাস 2k। আচ্ছা এখানে আমি রেজাল্টটা বের করে ফেলি, কিউ মানটা দেখো 10i মাইনাস মাইনাসে প্লাস প্লাস 11i, তাহলে এটা 11i হবে। তারপর 2j মাইনাস মাইনাসে প্লাস প্লাস হলো 5j। আচ্ছা এরপর এটা হচ্ছে হলো মাইনাস মাইনাস হবে যে মাইনাস প্লাস 6k প্লাস কে 6k, আমার যদি ভুল না হয়। তাহলে p এবং q বের হয়ে গেছে। এবার আমাদের বের করা দরকার r কে। r বের করতে হলে এই যে এই পাশে MON ত্রিভুজটা নিব। কোনটা বলো তো, আমি এখানে তোমাদের জন্য এই জায়গায় নিচ্ছি। দেখো এই যে MON ত্রিভুজ, MON ত্রিভুজে দেখো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে বের করব r কে। এখানে এই জায়গার মধ্যে দেখো আমি দেখতে পাচ্ছি এই বি ভেক্টর এবং আর ভেক্টর এই দুটো হচ্ছে একই ক্রমে, আর সি ভেক্টরটা হচ্ছে তাদের বিপরীত ক্রমে। তাইলে আমি এখানে বলতে পারি হচ্ছে হলো যে বি ভেক্টর প্লাস হচ্ছে হলো আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে হলো সি ভেক্টর। তাহলে সুতরাং আর ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে সি ভেক্টরটা কত, আমি সি ভেক্টর এই যে গ থেকে পাচ্ছি 10i প্লাস 2j প্লাস 8k, আর বি ভেক্টরটাকে আমি কত পাচ্ছি, এই যে 2i মাইনাস 2j মাইনাস 2k। আচ্ছা বি ভেক্টর। এখন আমি যদি ক্যালকুলেশন করে এটা বাইর করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 8i j হলো প্লাস প্লাস 4j মাইনাস মাইনাস প্লাস প্লাস 10k। আচ্ছা এই তাহলে আমি p পাইলাম, q পাইলাম, r পাইলাম, যেগুলো আমার প্রশ্নে দেওয়া ছিল না, কিন্তু আমি এখানে তিনটা আলাদা আলাদা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সূত্রগুলোকে অ্যাপ্লাই করে সেখান থেকে p q r তিনটা ভেক্টর বের করে আনছি। এখন আমাকে p এবং q এর যোগফল বের করতে হবে, এই যেটা যাচাই করতে হবে।
ঠিক আছে, পি এবং কিউ যোগ করি, তাহলে পি কিউ যোগ করে দেখি পি কত। এই যে পি হচ্ছে হলো -3i - j + 4k। আচ্ছা, কিউ কত, এই যে কিউ এখানে বাইর করে রাখছি 11i + 5j + 6k। আচ্ছা, এগুলো যদি আমি যোগ করি আমি দেখতে পাচ্ছি এইটাই মাইনাস প্লাস, তাহলে আমি দেখতে পাচ্ছি প্লাস 4j প্লাস 10k। আচ্ছা, পি এবং কিউর যোগফল হলো এইটাই 4j 10k। দেখি এটা আর এর সমান কিনা, আর বাইর করছি আমরা, এই যে এখানে দেখো আর কত আসে, এই যে দেখো আর এইটাই 4j + 10k, এইটাই 4j 10k, তার মানে এটাই আর ভেক্টর। তাহলে সুতরাং বলা যায় না পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর ইকুয়াল টু কি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এই যে যাচাই করা হলো, কত সুন্দর না? আমার কোশ্চেনটা কিন্তু খুব ভালো লেগেছে, অনেক জটিল এবং জোস একটা অঙ্ক, অত কঠিন না আর কি, কঠিন না, জটিল বলছি মানে হচ্ছে পজিটিভ অর্থে বলছি আর কি। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এটা পরের প্রবলেমে চলে যাই। আমাদের এটা হচ্ছে 1 কিলোমিটার প্রস্থের একটি নদীর তীর বরাবর 4 মিটার/সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। একটা নদীর তীর বরাবর এখানে একটা বাস আছে, এই যে বাসটা নদীর উপর দিয়ে নদীর তীর বরাবর যাচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে। ওকে, দেখো অপর তীরে হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেল। তাহলে একজন ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, ও দেখলো বাসটা এখানে আছে এই জায়গায় অপর তীরে একদম। দেখে ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, এটা হচ্ছে যদি স্রোত এদিকে হয়, এদিকে স্রোতের বেগ ধরি আমরা, স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, আলফা 70 ডিগ্রি কোণে, এই 70 ডিগ্রি কোণে যাত্রা করছে কত বেগে? 6 মিটার/সেকেন্ড। তাহলে হচ্ছে ভি হচ্ছে 6 মিটার/সেকেন্ড, এই বেগে যাত্রা করছে। নদীতে স্রোতের বেগ ছিল 2 মিটার/সেকেন্ড, তাহলে ইউর মান ছিল 2 মিটার/সেকেন্ড। আমার এই বাইর করতে বলছে হচ্ছে এই যে নৌকার লব্ধি বেগ কত ছিল। তাহলে দেখো খুবই সোজা অঙ্ক, লব্ধি বেগ বের করা তো অত কঠিন না। আলফা দেওয়া আছে, স্রোতের বেগ জানি, নৌকার বেগ জানি, তাহলে হচ্ছে আমরা জানি লব্ধি বেগ vr √ওভার হচ্ছে কি u² + v² 2uv cos আলফা। ওকে, এখানে যদি আমরা এটা চিন্তা করি তাহলে এটা হচ্ছে 2² + 6² 2 × 6 cos কত 70 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটরে করে হিসাবটা করে ফেলি। দেখি এটা হচ্ছে 4 36 40 40 6 দুগুণে 12 12 দুগুণে হচ্ছে 24 cos হচ্ছে 70 প্লাস হচ্ছে ইনটু হচ্ছে 24 ইনটু 24 যোগ হচ্ছে 40। এটা আমি দেখতে পাচ্ছি 40√48.2। ঠিক আছে, এটাকে যদি আমি হচ্ছে বর্গমূল করি, এটা আসতেছে হচ্ছে 6.943 ms ইনভার্স 1। তাইলে আমাদের নৌকার লব্ধি বেগ হচ্ছে 6.943 মিটার/সেকেন্ড। দেখি উত্তরটা আমরা মিলাই ফেলবো, উত্তরটা মিলাই ফেললে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা, ভুল হইলে সেটা আমরা বুঝে যেতে পারবো। এটা কত আসছে, লব্ধি বেগ কত ছিল, লব্ধি বেগ কত ছিল 6.94, কত 6.94। ঠিক আছে, আমার 6.943 আসছে, সোজা না? এটা নিয়ে কঠিন কিছু না, তাহলে আমরা এটা সামনে আগে দেখো 1 কিলোমিটার প্রস্থের একটি নদীর তীর বরাবর, ওই একই অঙ্কটাই সেম অঙ্ক, লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা এইটাই জানতে চাইছি। তো ও যেহেতু 70 ডিগ্রি কোণে যাত্রা করার পর, আচ্ছা নদীর প্রস্থ দেওয়া আছে, এই যে প্রস্থের, এটা প্রস্থের, হ্যাঁ, তো 1 কিলোমিটার প্রস্থ, তাহলে লোকটির নদী পার হতে কত সময় লাগে দেখবো। লোকটির নদী পার হতে সময় লাগে, টাইম, টিটা হচ্ছে d বাই v sin আলফা, v sin আলফা। আচ্ছা, d হচ্ছে 2, v হচ্ছে কত, এই ও কত বেগে গেছে 6, তাহলে 6 sin কত, sin হচ্ছে 70 ডিগ্রি, 6 sin 70 ডিগ্রি। আচ্ছা, কত সময় আগে আসে সেটা আমরা মিটার/সেকেন্ড, তো তাহলে সেকেন্ডে পেয়ে যাব। আচ্ছা, 2 কিলোমিটার তো, আর বেগ তো হচ্ছে মিটার/সেকেন্ডে, তাহলে হবে না, তাহলে এটাকে মিটারে নিয়ে যাব। 2000 কিলোমিটার, 2000 মিটার, 2000 ভাগ হচ্ছে 6 ইনটু sin কত, sin 70। আমি হচ্ছে দেখতে পাচ্ছি এটা কত আসলো
354.73 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, এই সময়ে তাহলে বাসটা কত দূর চলে গেছে? বাসের দেখো এই একই সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব, ভি কত? বাস কত বেগে যাচ্ছিল? 4, তাহলে v4 টি কত? 354.73 ইনটু হচ্ছে হলো এই 4। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো ও 1418.9 মিটার গেছে বাসটা। তাইলে খেয়াল করিও, এই যে এখানে আমি যে চিত্রটা আঁকছিলাম, বাস এখান থেকে একদম এই সময় ও যে এই সময় এতটুকু গেছে, মানে 1400 সামথিং এটা চলে গেছে। এখন ও গিয়ে কোথায় পৌঁছেছে, ঠিক এই জায়গায় পৌঁছাইছে কিনা সেটা দেখো। তাহলে এখানে দেখছিল ওই ব্যক্তি, এখানে দাঁড়ানো ছিল, বাসকে এখানে দেখছে, সোজা দেখছে, বাস গেছে 1400 সামথিং, 1400 কত? 18.9 মিটার। ও যখন এই জায়গায় গিয়ে পৌঁছাইছে তখন দেখতে হবে ওরও এটা অতিক্রান্ত দূরত্বটা কি 1400, মানে 1418.9 কিনা, বা তার চেয়ে যদি বেশিও হয়। ও যদি তার দেখো বাস এখানে গেছে 1418.9 মিটার, ধরো এখানে এটাকে ও যদি আর একটু এখানেও গিয়ে পৌঁছায় একই সময়ে এই জায়গায় পৌঁছাইলে, তাহলে ধর বাস আর একটু পরে এখানে আসবে, তখন ও কিন্তু বাসকে পাবে। এখানে আমাদের প্রশ্ন কি বলছে বলতো? লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা। এবার দেখবো ও গিয়ে হচ্ছিল বাসকে ধরতে পারছে কিনা। বাস ধরার জন্য আগে হচ্ছিল ও বাস ধরতে পারবে কিনা সেটা জানার জন্য আগে ও কত কোণে গিয়ে পৌঁছাইছে সেটা দেখতে হবে, কত কোণে গিয়ে পৌঁছাইছে। তাহলে tan থিটা ইকুয়াল টু, আমরা জানি অবশ্যই পরের সূত্রগুলোর আগে আমরা জানি দিয়ে লিখবা, tan থিটা ইকুয়াল টু v sin আলফা। v কত এখানে? v হচ্ছে হলো 6 sin কত? 70 ডিগ্রি। আর যেহেতু এটা তার স্রোতের সাথে হচ্ছে স্রোতের বেগ কত? 2 দেখো স্রোতের বেগ 2 6 cos 70 ডিগ্রি। আচ্ছা, এটা থেকে আমি আগে হচ্ছে হলো থিটাটা বের করে নিব। আমাদের তো ওই বাইর করতে হবে যে হচ্ছে হলো বেসিক্যালি এই যে এই জায়গাটা থেকে এটা বের করতে হবে। তো নদীর প্রস্থ আমাদের জানা আছে, এটা বের করতে হবে tan থিটার সূত্র থেকে। তখন এই যে a এখানে ধরো হচ্ছে হলো কোথায় গিয়ে পৌঁছাইছে, এখানে গিয়ে ধরো পৌঁছেছে, এটা হচ্ছে হলো b আর এটা ধরো c, বা হচ্ছে এটা b এটা c। তখন abc সমকোণী ত্রিভুজে এটা নিব abc। তো এই চিত্রটা তোমরা হচ্ছে পরের অঙ্কের জন্য আঁকিও, হ্যাঁ। তাহলে এখন দেখো সি তে গিয়ে পৌঁছেছে, ধরো এই জায়গায় হচ্ছে কি কোথায় পৌঁছেছে? সি তে গিয়ে পৌঁছেছে। এখন দেখো সি পর্যন্ত এই যে বিসি দূরত্বটা আমাদের বের করতে হবে, মানে যেই সময়ে ও নদী পার হইছে সেই সময় তার বিসিটা কত, এবং সেই বিসিটা এই 1418 হচ্ছে বেশি কিনা। 1418 হচ্ছে বেশি হইলে সে বাসের সামনে গিয়ে থাকবে, তখন বাসকে ধরতে পারবে। 1418.9 বরাবর হলেও সে বাসকে ধরতে পারবে, ঠিক আছে। তো এখন আমাদের এই জিনিসটার দিকেই আসতে হবে। দেখো tan থিটা এখান থেকে আমরা যদি করি এটা কত আসে, ডিরেক্ট আমি থিটাটা বের করে ফেলতে চাই, যদিও 6 sin হচ্ছে হলো sin 70 ডিগ্রি ইনটু হচ্ছে হলো 6। তাহলে উপরে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি হলো উপরে 5.638, নিচে হচ্ছে হলো cos 70। আমি একদম বাচ্চাদের মতো করে করতেছি, তোমরা হচ্ছে হলো কি ভেঙে ভেঙে আমার মতো করতে পারো, +2 এন্ড অ্যাকচুয়ালি 4.052। আচ্ছা, তাহলে tan ইনভার্স 5.638 ভাগ হচ্ছে হলো 4.052, যাতে ক্যালকুলেশন ভুল না হয় তাই এবার ভেঙে ভেঙে করতেছি। এটা হচ্ছে 54.3 ডিগ্রি। তাহলে কত আসলে এটা বলো তো? 54.3 ডিগ্রি। এই 54.3 ডিগ্রি, এবার এই চিত্রটা থেকে দেখো যে এ বি সি সমকোণী ত্রিভুজ নিব, আমি এখানেই করতেছি। তাহলে এখন এ বি সি সমকোণী ত্রিভুজে এই ত্রিভুজটাতে সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আমার এই ভূমিটা মানে নদীর প্রস্থ নদীর এই বরাবর হচ্ছে সে কত দূরত্ব অতিক্রম করছে, যেটা সামনের দিকে, হ্যাঁ, তীরের সমান্তরালে। তাহলে আমি এখানে দেখবো ত্রিভুজ হচ্ছে tan থিটা। tan থিটা মানে হচ্ছে এটা tan থিটার অতিভূতি লঘু, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে নদীর প্রস্থ, এখানে নদীর প্রস্থ কত? 1 কিলোমিটার, মানে 1000 মিটার। আমি হচ্ছে ভালো কথা এখানে কোথাও ভুল করছি। এটা আমি ডি হচ্ছে 1 কিলোমিটার, আমি 2 কিলোমিটার কেন বসাইছি? 2 বসাইছি কেন? এই যে
নিজের উপরই মাঝে মাঝে রাগ হয়। এটা 1 কিলোমিটার হবে, তাহলে এটা হবে হচ্ছে হলো অর্ধেক হবে 354.73 ভাগ হচ্ছে হলো 2, এটা 177 সামথিং হবে। এই যে এগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এই মানটা চেঞ্জ হয়ে যাবে। এটা আবার দেখি, এটা হচ্ছে 177.37 সেকেন্ড, তাহলে 177.37 গুণ হচ্ছে হলো 4, তাহলে এটা আসবে হচ্ছে 709.46 মিটার। আচ্ছা, এটা আসলো। এবার আমাদের হচ্ছে এই টেন থিটা থেকে এটা দেখি যে হচ্ছে টেন থিটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমিটাই হচ্ছে সেই বিসিটা, এই যে এইটা, তাহলে এই বিসি আমার বের করতে হবে। সুতরাং এই বিসি ইকুয়াল টু হচ্ছে 1000 ডিভাইড বাই হচ্ছে 10 কত, এই 54.3 ডিগ্রি। আচ্ছা, 1000 ভাগ হচ্ছে হলো 10 কত 54.3, এটা আমি দেখতে পাচ্ছি হলো 718.57 মিটার। আচ্ছা, যেই সময়ে নদী পার হবে নৌকাটা, সে নদীর প্রস্থ বরাবর একদম যেখানে বাসকে দেখছিল তার থেকে কত দূরে, এত দূরে 718.57 মিটার গিয়ে দূরে যে পৌঁছাবে। ওই একই সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 709, তাহলে বাসটা একটু পিছিয়ে থাকবে না? বাসের অতিক্রান্ত দূরত্বটা কম, নৌকার অতিক্রান্ত দূরত্বটা বেশি, তাহলে বাস যেহেতু একটু পিছিয়ে থাকবে, তাহলে ও নৌকার বাসের সামনে দাঁড়াবে, তাহলে বাস ধরতে পারবে, বাসটি ধরা সম্ভব। ঠিক আছে, আমি একটু উত্তরটা তোমাদেরকে মিলিয়ে দেই, তাহলে হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, এখানে হচ্ছে সময় দিয়ে উত্তর দিছে, আমি সময় দিয়ে উত্তর দিব না, আমি যেভাবে দিয়েছি এভাবেই দেওয়া সম্ভব। যেহেতু দেখো, যে সময়ে নৌকাটি নদী পার হচ্ছে, একই সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব অনুভূমিক বরাবর, নদীর পার বরাবর, মানে নদীর পারের সমান্তরালে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্বটি নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্বের তুলনায় কম হওয়ায় নৌকা বাসের কি সামনে দাঁড়াবে, তাইলে বাস সামনে গিয়ে পৌঁছাবে, ফলে বাসটিকে ধরতে পারবে। শেষ। এরপরের প্রবলেমে আমরা চলে যাব চিত্রে। একটা এত কিলোমিটার স্রোতের বেগ এই যে দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, দেখো এই বলছে চলো 4 কিলোমিটার, এটা স্রোতের বেগ হচ্ছে এটা ইউ, তারপর হচ্ছে সোহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে, এবি এই দিকে 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়। সে ডি তে পৌঁছেছে 10 মিনিটে, কয় মিনিটে? 10 মিনিটে সোজা গিয়ে পৌঁছাইছে। সোজা পৌঁছানোর কারণে এবার আসো, সোজা গিয়ে পৌঁছাইছে 10 মিনিটে, কিন্তু রোহান, এই যে রোহান এডি বরাবর যাত্রা করে সি বিন্দুতে গিয়ে পৌঁছায়, এখানে গিয়ে পৌঁছাইছে। ও রোহান সোজা যাত্রা করে সি তে গিয়ে পৌঁছাইছে। আমারে বলছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান বের করো। তার মধ্যে নৌকার বেগটা কত সেটাই তো জানি না, কিন্তু আমরা এটা বের করতে পারবো। কিভাবে দেখো তো, ও সোজাসুজি অপর পারে পৌঁছাইছে, আলফা কোণে যাত্রা করছে, সোজাসুজি গিয়ে যদি পৌঁছায় সেক্ষেত্রে আমরা জানি মানে কি, আমরা জানি যে আলফা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ বাই কি ভি, এই সূত্রটা এখান থেকে। এখন আমাদের এখানে এই নৌকা রোহানের নৌকার বেগ দেওয়া আছে, কিন্তু হচ্ছে কার দেওয়া নাই বলতো, এই নদীর প্রস্থ এডি বরাবর 10 মিনিটে পৌঁছাইছে। কি বরাবর পৌঁছাইছে বলতো? 10 মিনিটে। 10 মিনিটে যদি নদীর প্রস্থ বরাবর গিয়ে পৌঁছায়, আমাদের ওর যাত্রা আলফা কোনটা, তো আলফাটা দেওয়া নাই, তাহলে এখানে আলফা যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা এইটা দেখো থিটা, এখান থেকে থিটা 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 থিটা, দেখো টেন থিটা থেকে থিটা বের করা যায় কিনা। ও থিটা তো 90 হলে cos ইনভার্স এখান থেকে। এখানে দেখো নৌকার বেগ না হয়, নৌকার বেগটা তো এখানে বলা যাচ্ছে না, নৌকার বেগ জানি না, স্রোতের বেগ জানি। আবার আমরা জানি হচ্ছে নদীর প্রস্থ ডি। আমাদের এখানে বের করতে হবে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান। তাহলে স্রোতের বেগটা দেওয়া আছে, কিন্তু নৌকার বেগটা বের করে আনতে হবে। নৌকার বেগ বের করতে হবে আমাদের হচ্ছে এই 10 মিনিটে সে হচ্ছে কি পৌঁছেছে। তো 10 মিনিটে পৌঁছালে এখান থেকে দেখি কিভাবে কি করা যেতে পারে। আমরা এই সূত্রটাকে একটু এভাবে লিখতে পারি না,
আমরা জানি এটা মানে cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ বাই ভি। আচ্ছা এটা তো আমরা cos আলফা যদি মাইনাস ইউ বাই ভি এটা রাখি, তাহলে আমি দেখি আমরা জানি লব্ধি বেগ হচ্ছে নৌকা, এই যে নৌকার বেগটা হচ্ছে দেখো অনেকে বলে সেটা বুঝলাম না, ওই যে একটু আগে বললাম cos ইনভার্স, আবার এটা অনেকে এই সূত্রটা করতে গেলে সেটাও বোঝে না, বাই tan থিটা ইকুয়াল টু হচ্ছে ভি sin আলফা ইউ প্লাস হচ্ছে ভি cos আলফা। এখান থেকে তোমরা থিটা 90 ডিগ্রি ধরবা, কারণ যেহেতু সোজা গিয়ে পৌঁছায় সোহেল, তাহলে থিটা 90 ডিগ্রি ধরলে 1/0, tan 90 মান 1/0, সেখান থেকে ক্যালকুলেশন করার পর দেখবা cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি এটা আসবে। তো এখানে ইউটা হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, ভি হচ্ছে কার নৌকার বেগ। তো আমাদের লব্ধি বেগ বের করতে হবে। তো লব্ধি বেগ ইকুয়াল টু হচ্ছে কি নৌকার বেগ, দেখো নৌকার বেগ স্রোতের বেগ, খেয়াল করো নৌকার বেগ এবং স্রোতের বেগ, এই যে এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, 2uv cos আলফা। দেখো এই তো এখান থেকে আমরা যদি দেখি u স্কয়ার প্লাস v স্কয়ার 2, এই যে দেখো cos আলফার জায়গায় আমি মাইনাস u বাই v, cos আলফার জায়গায় দেখো uv cos আলফার জায়গায় লিখতে পারবো মাইনাস u বাই v, দেখো সবাই মাইনাস u বাই v। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই যে vv কাটা, তাহলে এটা দাঁড়াচ্ছে হলো 2u, খেয়াল করো 2u স্কয়ার গুণ করলে মাইনাস 2u স্কয়ার, তো মাইনাস 2u স্কয়ার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস মাইনাস 2u স্কয়ার। তাহলে দেখো এবার এই যে v স্কয়ার মাইনাস u স্কয়ার, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি লব্ধি বেগ। এইবার আমাদেরকে হচ্ছে u তো হচ্ছে কোনো মতেই কিন্তু v চলে যায় নাই, vটাকে কোনো মতে বাদ দেওয়া গেল না, মানে নৌকার বেগটা আমাদের হচ্ছে কোনো মতে বাদ দিতে পারি না, যেহেতু নৌকার বেগ বাদ দিতে পারি না তাহলে আমাকে নৌকার বেগ বাইর করতেই হবে। ও আমি বলি বারবার, আমি চিন্তা করছি ভিটা মনে হয় এই যে 8 কিলোমিটার পার আওয়ার বেগ, এটাই তো সোহেলের নৌকার বেগ, তাহলে আছে তো, হয়েছে তো শেষ। তাহলে এখান থেকে দেখো 8 স্কয়ার আর স্রোতের বেগ কত 4, তাহলে 4 স্কয়ার 64 বিয়োগ হচ্ছে 16, তাহলে রুট ওভার কত 48, রুট ওভার 48 এত কিলোমিটার পার আওয়ার। এটা কি বলতো কিলোমিটার পার আওয়ার। শোনা আমি হচ্ছে একটু আগে দেখি নাই যে হচ্ছে ভিটা দেওয়া আছে, আমি বারবার এই প্রসেসে করার কারণ হচ্ছে মানে আমি এটা কিভাবে মানে এই প্রসেসে আসার কারণ হচ্ছে আমি চাইছিলাম যে চলো ভিবি ক্যান্সেল করে দিতে, এখানে বসে ভিবি ক্যান্সেল করে দিয়ে ভি যেহেতু দেওয়া নাই, কিন্তু এই জায়গায় যে ভিটা দেওয়া আছে আমি এটা খেয়াল করি না, তাহলে আমরা অন্যভাবে করতে পারতাম, এভাবে ঠিক আছে এভাবে আসবে, আমরা এভাবে করতে পারি না। ইউবি দুটোটা দেওয়া আছে, ইউ 4 ভি হচ্ছে 8, তাহলে আলফাটা কিভাবে ওই যে আলফা ইকুয়াল টু cos ইনভার্স কি cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এখান থেকে তুমি বের করে নাও cos ইনভার্স আলফা এই যে মাইনাস ইউ 4 ভি হচ্ছে 8, এখান থেকে তুমি আলফা পেয়ে যাবে, ঠিক আছে। এটা হাফ আসবে তাহলে 120 ডিগ্রি আসবে, আমি দেখতে পাচ্ছি আলফা হচ্ছে কত 120 ডিগ্রি আসবে। যদি 120 ডিগ্রি আসবে তারপর তুমি কি করবা মাইনাস হাফ তো 120 ডিগ্রি, তারপর হচ্ছে ভি লব্ধি রেজাল্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ইউ স্কয়ার ভি স্কয়ার 2uv cos আলফা, এই জায়গায় আলফা বসিয়ে দাও, ইউভির মানগুলো হচ্ছে এই যে 4 এবং 8 বসিয়ে দাও, তাহলে তোমার আলটিমেটলি আবার ঘুরে ফিরে উঠে আসবে। এভাবেও করতে পারো তুমি, এই যে দেখো এভাবেও করতে পারো, এটাও করতে পারো, একই কথা একই দুটোটা সেম অঙ্ক, সোজা ছিল কিন্তু আমি জটলা পাকাই দিচ্ছি। হ্যাঁ, চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একই প্রশ্ন, নদীর প্রস্থ এটা পর্যন্ত লিখছে, প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি এডি, এই যে নদীর প্রস্থ এডি আর ডিসি এই দুইটা সমান হবে কিনা জানতে চাইছে। তাহলে প্রথমে আগে আমাকে নদীর প্রস্থ বাইর করতে হবে। রোহান যেহেতু 10 মিনিটে, তাহলে আলফা দেখো গ হতে তুমি এখানে একটা আলফা পাবা, এই যে আলফা 120, তো এটা কি রোহানের সোহেলে দেখি নদীর প্রস্থ এডি বাইর করার জন্য আমি এই সোহেলের সময় থেকে বাইর করতে পারবো না, আমরা জানি হচ্ছে নদী পারাপারের প্রয়োজনীয় সময় t = d / v sin আলফা, তাহলে ও যেহেতু 10 মিনিট সময় লাগে, 10 মানে 10 × 60 মিনিট, আর এদিক দিয়ে হচ্ছে d জানি না, v যেহেতু হচ্ছে ভিটা যদি হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার, তো এখানে ভিটা কিলোমিটার পার আওয়ারে আছে 8 কিলোমিটার পার আওয়ার, তো আমি চাইলে হচ্ছে 8 কিলোমিটার, কিন্তু t এখানে যেহেতু আমি এটা 10 মিনিট সেকেন্ড বসাইছি, মানে সেকেন্ডে নিয়ে বসাইছি, তাইলে এটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ডে বসাইতে হবে। তো এরকম একটা ঝামেলা। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে 10 মিনিটটাকে এই 60 দ্বারা ভাগ করে 10 মিনিটকে ভাগ হচ্ছে 60, 10 ভাগ 60
এটা আমি হচ্ছিল আগেই হচ্ছিল এটারে আমি ইয়াতে নিয়ে যাই, আওয়ারে নিয়ে যাই, তাহলে একদম ভালো হবে। 0.16666 এর অনেকগুলো 6, হ্যাঁ লাস্টে হচ্ছে 7 মারি দিচ্ছি। 6 7 8 কিলোমিটার পার আওয়ার, তো তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। সাইন হচ্ছে হলো কত, 120 ডিগ্রি পাইলাম, সাইন 120। তাহলে এখান থেকে তুমি ডি পেয়ে যাবে। ডি কত আসবে দেখি, সাইন 120 ইনটু 8 ইনটু হচ্ছে 0.16667 এরকম কিছু একটা। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 1.1547 কিলোমিটার। এটা হচ্ছে ডি, নদীর প্রস্থ চলে আসছে। নদীর প্রস্থ যদি বের করতে পারি, এবার আমার হচ্ছে রোহানের দৈর্ঘ্য বরাবর এই যে ডিসি। তো রোহান যাত্রা করছে কোন বরাবর, এই যে রোহান এডি বরাবর 10 বেগে যাত্রা চালানো করে এসি বরাবর এসি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। তাহলে আমাদের ডিসি বের করতে হবে। ডিসি বের করার প্রসেস আগের দুইটা সিজন ছিল আমরা দেখছি। তাহলে তুমি প্রথমে হচ্ছে এখান থেকে ও যে সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে এই থিটাটা বের করে নিব। তো রোহানের ক্ষেত্রে দেখো, রোহানের ক্ষেত্রে tan থিটা থেকে আগে থিটাটা বের করে নিবা। tan থিটা ইকুয়াল টু হচ্ছে v sin আলফা। v কত এখানে, ও 10, এই যে 10 sin, ও যেহেতু সোজা যাত্রা করছে, রোহান এডি বরাবর যাত্রা করছে, তাহলে sin 90 ডিগ্রি। আর স্রোতের বেগ, এই জায়গায় স্রোতের বেগ একই 4, দুজনের জন্য স্রোতের বেগ সেম, 10 cos 90 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি sin 90 মান 1, 10 cos 90 মান 0, তাহলে হচ্ছে হলো cos 90 মান 0 হবে না 10/4। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স। এই tan ইনভার্স আমি দেখতে পাচ্ছি হলো 10 ডিভাইড বাই 4, এটা হচ্ছে 6 পয়েন্ট হচ্ছে হলো 68.19 আমি হচ্ছে হলো একটু হচ্ছে হলো তোমাদের জন্য, তোমাদের কাছ থেকে একটু পজ নিচ্ছি, আমার একটা কল আসছে, একটু অ্যাটেন্ড করতেছি। হ্যাঁ ক্লাস নিচ্ছি। হ্যাঁ একটু ডরে আছে থাকে। ক্লাস নিচ্ছি আমি, ক্লাস নিচ্ছি। এত কথা কি বলা খুব জরুরি? দেখো তোমাদের ভাবি কল দিছে, মানে কি বলতেছে হচ্ছে বাসায়, বুঝছো? মানে হচ্ছে এক গাদা কথা বলা শুরু হইলে হচ্ছে শেষ হয় না, এক গাদা কথা বলতেছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আবার হচ্ছে তোমাদের মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল। থিটা যদি আসে, দেখো থিটা যদি আসে, এখান থেকে থিটা বের করার পর আমাদেরকে এরপরের কাজ হচ্ছে হলো আমাদের এই ডিসিটা বের করা। তো থিটা বের করলে এটা যদি 68.19 ডিগ্রি হয়, তাহলে এটাও 68.19 ডিগ্রি, 68.19 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের জন্য যদি 68.19 ডিগ্রি হয়, তো চলো এখান থেকে আমাদের এ ডিসি সমকোণী ত্রিভুজ, এডিসি সমকোণী ত্রিভুজে আমাদের বাই করতে হবে ডিসিটা। নদীর প্রস্থ আমরা পেয়ে গেছি না অলরেডি, এই যে নদীর প্রস্থ পাইছি। তাহলে হচ্ছে এখানে tan থিটা, tan কত 68.19 ডিগ্রি। tan থিটা ইকুয়াল টু হলো সিডি, লতিভূতি লঘু তো লম্ব বাই ভূমি, তাহলে এডি বাই সিডি। আমার এই ডিসি বা সিডি বাই করতে হবে ডিসি। 10 68.19 দেখো এডি কত, এডি হচ্ছে হলো 1.1547 কিলোমিটার। তো 1068 এর মান কত আমি তো জানি না, 1068 দেখি 2.5 ইনটু ডিভাইড 2.5 1.1547 ভাগ
2.5। আচ্ছা এটা হচ্ছে 0. আচ্ছা এটার মান নাকি 2.5 আসে, তাহলে এটা আমি 0.4618 কিলোমিটার আসে। তাহলে আমাদের এখানে ডিসি হচ্ছে হলো, দেখো ওই যে ডি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে হলো 0.4618 কিলোমিটার। আর হচ্ছে হলো দেখো আবারও বলি, ডিসি হচ্ছে হলো 0.4618 কিলোমিটার, আর হচ্ছে হলো ডিটা হচ্ছে 1.1547 কিলোমিটার। তাহলে আমি উত্তরটা একটু মিলিয়ে নেই, তাহলে হচ্ছে হলো আমার কথা ভুল হয়েছে কিনা। ওই যে মাঝখান দিয়ে তোমাদের ভাবি ডিস্টার্ব পার্টি কল দিল, সেই কল দেওয়াতে হচ্ছে হলো এখন কি ওই যে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল। এটা কোন বোর্ড যেন, এটা কোন বোর্ড, এটা হচ্ছে হলো নদী রাজশাহী বোর্ড 24, রাজশাহী 24, রাজশাহী 24-এ আমাদের এটা হচ্ছে 0.462 কিলোমিটার, আর একটা হচ্ছে হলো 1.15। ইয়েস, উত্তর ভুল হয়নি, ঠিক আছে। তার মানে কি ডিস্টার্ব পার্টি আমাদেরকে প্রপারলি ডিস্টার্ব করতে পারে নাই। দেখো এবার আসো আমরা একটু হচ্ছে হলো ভিডিওটা হচ্ছে কিনা আমি একটু দেখে নেই, হচ্ছে আশা করি। এখন দেখো এরপরে যদি আমি এই অঙ্কটাতে আসি, এটা কয় নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে আমি কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে হলো চিত্র অনুযায়ী ও বিন্দুস্থ স্থির বস্তুকণার উপর 3টি বল দেওয়া আছে। একটা বল কাজ করছে হলো কোন বরাবর বলো তো? F1 বরাবর। একটা F1 বরাবর কাজ করবে, একটা হচ্ছে হলো উপরের দিকে হচ্ছে হলো কাজ করবে, একটা এদিকে কাজ করবে। তাইলে Fটা যদি F1 বরাবর যদি কাজ করে, আমাদের এটা হচ্ছে হলো x অক্ষের সাথে 0 ডিগ্রি, এটা কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে হলো, খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো, এটা যদি 60 হয় তাহলে এটা হবে 120 ডিগ্রি। আর ওভারঅল এই অ্যাঙ্গেলটুকু হবে হচ্ছে হলো এই যে F3 যে ভেক্টরটা কাজ করছে, এটা হচ্ছে টোটাল এখান থেকে শুরু করে এটা হচ্ছে 270, তাহলে 30 বাদ দিলে 240 ডিগ্রি। আমাদেরকে বলছে বস্তুগুলো OX বরাবর, মানে OX বরাবর, তাহলে OX বরাবর সবগুলা ভেক্টরের কি x অক্ষ বরাবর উপাংশ কাজ করবে। তাহলে OX বরাবর ক্রিয়াশীল মোট বল, মানে লব্ধি বল, মোট বল লব্ধি বল OX বরাবর হবে F1 যেটা আছে, F1 cos θ1 প্লাস F2 cos θ2 প্লাস F3 cos θ3। আচ্ছা F1 হচ্ছে কত? 11 cos 0 ডিগ্রি। এই θ1 হচ্ছে x অক্ষের সাথে কত গুণ করব, ও নিজেই x অক্ষ বরাবর কাজ করে। তাহলে এখানে কি x অক্ষ হচ্ছে বরাবর কাজ করলে দেখো x অক্ষ বরাবর কাজ করলে ওর অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তারপর হচ্ছে হলো এই দিকে হচ্ছে হলো এদিক দিয়ে ও থেকে এই যে এটা F2 যেটা কাজ করছে এটা 120 ডিগ্রি কাজ করছে, তাহলে হচ্ছে হলো 22 cos এই 120 ডিগ্রি প্লাস 33 cos 240। আচ্ছা এবার আসা হচ্ছে হলো 10 cos 0 মান 1, দেখি cos 0 মান 1 প্লাস 22 cos এর মাইনাস হাফ cos 120 প্লাস 33 into cos 240, cos 240 কত রে? cos 240 তাও মাইনাস হাফ মনে হয়, ঠিক আছে, মাইনাস হাফ। আচ্ছা এখান থেকে তাহলে আমি দেখতে পাচ্ছি 11, এটা মাইনাস তো মাইনাস 11, আর এটা হচ্ছে মাইনাস, আমি দেখতে পাচ্ছি হলো 2 ভাগ করলে 16.5, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 11 চলে যাচ্ছে, তাহলে বাকি থাকে মাইনাস 16.5, এত নিউটন শেষ। তাইলে বস্তুকণার উপর OX বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান হচ্ছে 16.5 নিউটন শেষ আমাদের এখানে। এরপরে আসছে হচ্ছে বলছে বল প্রয়োগের ফলে বস্তুকণাটি কোন দিকে গতিশীল হবে। এই তিনটা বলের লব্ধির দিকটা যেই দিকে সেই দিকে। তো গ হতে আমরা একটা জিনিস পাই, x অক্ষ বরাবর তিনটা বলের উপাংশ, সেটা হচ্ছে হলো Fx হচ্ছে -16.5 নিউটন। এবার আসা Fy টা বের করে নিব। Fy হবে ওইটা যেমন cos θ, এটা হবে sin θ, F1 sin θ1 প্লাস F2 sin θ2 প্লাস F3 sin θ3।
এবার আসো f1 sin theta 1, f1 কত বলো তো? f1 যদি হয় 11 sin 0 ডিগ্রি, আচ্ছা 22 sin 120 ডিগ্রি, আচ্ছা 33 sin 240 ডিগ্রি, আচ্ছা এটা হচ্ছে sin 0 এর মান কত? 0, তাহলে এটা 0। 22 sin 120 কত? sin 120 ইনটু হচ্ছে 22, আচ্ছা এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 19.05, আচ্ছা প্লাস এটা 2 sin 240 ইনটু হচ্ছে হলো 33, 28 মাইনাস 28 হচ্ছে হলো 58, তাহলে এটার সাথে হচ্ছে হলো প্লাস যদি আমি করে দেই কত? 19.05, তাইলেই হচ্ছে হলো কি মাইনাস 9.52 আসলো। কত আসলো? মাইনাস 9.52, এত নিউটন। আচ্ছা মাইনাস 9.52 নিউটন যদি আসে, এবার আমাদের হচ্ছে হলো আমরা পেয়ে গেলাম, ধরো কি কি পেয়েছি এখানে? fx পাইছি, fy পাইছি, তাহলে আমরা tan থিটা থেকে fy বাই fx এখান থেকে থিটা বের করব। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স fy ডিভাইডেড বাই fx, এখানে আসো tan ইনভার্স fy হচ্ছে কত? fy এর মান হচ্ছে মাইনাস 9.52, fx এর মান কত? উপরে মাইনাস 16.5, আচ্ছা তাহলে tan ইনভার্স মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 9.52 ভাগ হচ্ছে হলো 16.5। আমার মতো आंसर আসলে এটা হচ্ছে হলো 29 দেখো 29.98 ডিগ্রি, 29 এটা 30 ডিগ্রি আসতেছে, 29.98 ডিগ্রি। তো আমাদের এখন এই তিনটা বলের লব্ধি x অক্ষের সাথে এভাবে আসতেছে, কিন্তু এইটা হচ্ছে 22 নিউটন, এটা হচ্ছে 33 নিউটন, x অক্ষের সাথে 29 ডিগ্রি, তার মানে মনে হচ্ছে এদিকে যাচ্ছে, কিন্তু আসলে কি এদিকে যাবে? এইদিকে। এখানে কোথাও কি সাইন নিতে আমার কোথাও ভুল হয়েছে কিনা একটু দেখো তো, এটা কোথাও পজিটিভ আসে কিনা? যে হচ্ছে সাইন 240 এর মান কত? সাইন 240 মাইনাস আসে, তাহলে এটা মাইনাস আসলে এটা তো মাইনাসই আসবে, ঠিক আছে -33, ওকে এটা মাইনাসই আসলো। আর এটা সাইন 120 এর মান কত? সাইন 120 শুধু হাফ, তাহলে এটা মাইনাস আসে না, এটা যদি মাইনাস না আসে তাহলে এটা প্লাস আসবে, তাহলে এখানে এটা মাইনাস আছে। কিন্তু আমাদের তাহলে এটা কি কোথাও ভুল হলো? মানে আমাদের এই যে গ তে, আচ্ছা গ এর উত্তরটা আমি যদি মিলাই ফেলি তাহলে হচ্ছে আমাদের গ উত্তর ভুল হয়েছে না ঠিক হয়েছে এটা আমি বুঝে যাব। আমাদের এটা দেখি, এটা রাজশাহী বোর্ড 24 মনে হয়, লব্ধি বল 16.5, লব্ধি বল 16.5 আসছে, ঠিক আছে তো, মানে এটাতে হচ্ছে ভুল কিছু নাই। ওকে ওকে এখন আমাদের এই দুইটা জিনিস থেকে একটা যে আমরা ইয়াটা দেখতে পাই, এই সিদ্ধান্ত দিতে হবে যে স্যার হচ্ছে এই ঠিক আছে আমার কাছে ভুল হয়েছে, কেন এই অ্যাঙ্গেলটা এটা আসছে, কিন্তু এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। দেখো এখানে আমাদের fx এর মানটাও ঋণাত্মক, এই যে আমাদের এখানে fx এর মানটাও ঋণাত্মক, fy এর মানটাও কি ঋণাত্মক, fx এর মানটা কি ঋণাত্মক, fy এর মানটাও কি ঋণাত্মক। তো ঋণাত্মক হওয়ার অর্থ হলো আমাদের এই সবগুলা বলের লব্ধি fx টা হচ্ছে এই দিকে fx, আর fy টাও কিন্তু ঋণাত্মক, এই যে fy টাও ঋণাত্মক, fx ও ঋণাত্মক, fx ঋণাত্মক অর্থ হওয়ার অর্থ হলো এই দিকে কাজ করছে fx, আর fy এদিকে কাজ করছে, এই যে fy এদিকে কাজ করছে। তাইলে বলতো এই যে 29.98 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আসলো, এই দুইজনের লব্ধি মানে fx আর fy এর লব্ধি এদিকে কোথাও হবে, এদিকে কোথাও হবে, এদিকে কোথাও হলে এটা যদি থিটা ধরি মানে x অক্ষের সাথে, তাহলে এটা হচ্ছে 29.98। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা এখানে কৌশল কিন্তু বুঝতে হবে যে এখানে fx যেহেতু ঋণাত্মক, তার মানে বুঝতে হবে x অক্ষের ঋণাত্মক দিকে এটা,
আর fy যেহেতু ঋণাত্মক এই যে, তাইলে এটা বুঝতে হবে এই দিকে। তারপর এটা অ্যাঙ্গেলটা, হ্যাঁ আমার এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিক থেকে, দেখো একটু কথা বুঝিও, এই যে এই এদের দুইজনের লব্ধি কাজ করবে কি এদিকে কোথাও। তাহলে এটা তোমাকে সিদ্ধান্ত দেওয়ার সময় এটা বলতে হবে যে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত 29.98 ডিগ্রি কোণে হচ্ছে হলো এদের লব্ধি, বল তিনটির লব্ধি কাজ করবে, তাই ওই দিকে বস্তু কোণাটি গতিশীল হবে। কথা কি বুঝাতে পেরেছি নাকি বুঝিনি? বোর্ডে সবকিছু বোঝা যায়? দেখি ভিডিওতে চলো কি, আশা করি সব বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাইলে আমরা এর পরের কাজটুকু করবো হচ্ছে হলো এর পরের ম্যাথে চলে যাই আমরা। দেখো এই এখানে হচ্ছে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে হলো f1 এর ভেক্টর রূপ নির্ণয় করে। এই যে f1 টা হচ্ছে এইদিকে, f2 টা হচ্ছে এদিকে। f1 টা এই দেখে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, x অক্ষের সাথে কত 150 ডিগ্রি। ঠিক আছে, এবার আসুন আমরা যদি এটা ইয়া করতে পারি, এটা যদি 150 ডিগ্রি, দেখো f1 ভেক্টরটা হবে f1 ভেক্টর রূপ কিভাবে বের করে, তাহলে f1 ভেক্টর রূপ হবে f1 cos থিটা i প্লাস f1 sin থিটা j, এইভাবে ভেক্টর রূপ। তাহলে হচ্ছে এই ভেক্টর রূপটা হচ্ছে হলো f1 কত 15 cos কত 150 cos 150 ডিগ্রি i প্লাস হচ্ছে হলো 15 sin 150 ডিগ্রি j। cos 150 এর মান কত মাইনাস আসে cos 150, তাহলে এটা ইনটু হচ্ছে হলো 15, এটা হচ্ছে মাইনাস 13 12.99 কিছু একটা আসে 13i প্লাস, আমি দিয়ে দিচ্ছি প্লাস, এই যে sin কত sin 150 ইনটু 15 7.5 ঠিক আছে। তো এই হচ্ছে হলো আমাদের ভেক্টর রূপ কার f1 ভেক্টর। আমি ভেক্টর রূপটা মিলাই নেই, আশা করি হইছে ভেক্টর রূপ। তারপর হচ্ছে হলো কি মিলাই নেওয়াটা ভালো, কারণ হচ্ছে ক্যালকুলেশন মাঝে মাঝে ভুল হচ্ছে। 13i প্লাস 7.5 ঠিক আছে। এবার আমাদেরকে বাইর করতে বলছে হচ্ছে হলো, দেখো f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 পরস্পর লম্ব কিনা যাচাই করতে বলছে। ঠিক আছে, উদ্দীপকের f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 পরস্পর লম্ব কিনা। তাহলে f1 তো আমি f1 ভেক্টর রূপটা পেয়ে গেছি, তো মাইনাস 13i প্লাস হচ্ছে হলো কি 7.5j। আচ্ছা, এবার f2 টা আগে বের করে নিতে হবে, f2 ভেক্টর রূপটা। f2 টা দেখো তো, f2 টা হচ্ছে হলো 100 থেকে 30 ডিগ্রি কোণে আছে, তাইলে হচ্ছে হলো এই f2 cos 30 ডিগ্রি i প্লাস f2 sin 30 ডিগ্রি j। আচ্ছা, এখানে f2 হচ্ছে কত 10 cos 10 30 cos 30 মান কত, এই 10 cos 30 এই 0.86, তাহলে ইনটু 10 আমি ডাইরেক্ট লিখে ফেলবো 10 দিয়ে, এটা হচ্ছে 8.66i প্লাস হচ্ছে হলো f2 হচ্ছে 10 sin 30 হাফ 5, তাহলে 5j। দেখো f1 প্লাস f2 দুইটা পেয়ে গেলাম, এবার সুতরাং এদের যোগফল বের করতে হবে। f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর, এই যে যোগফলটা হবে হচ্ছে হলো দেখি 13i প্লাস 7.5 প্লাস এই 8.66i প্লাস 5j মাইনাস 13i প্লাস 8.66i প্লাস 7.5j প্লাস 7.5, এটা 13 মাইনাস 7.5 দেখি আচ্ছা মাইনাস 5.5i, আর এগুলো হচ্ছে 8 যে কি আমার ভুল হচ্ছে কোথাও, এটা প্লাস 7.5 এগুলো কি লিখছি, হ্যাঁ আচ্ছা এটা আগে লিখছি এটা পরে লিখেছি, ঠিক আছে। তাহলে i গুলো একসাথে লিখছি, যেগুলোকে একসাথে লিখছি, আচ্ছা যাক সমস্যা নাই। তাহলে হচ্ছে
আইগুলা গেল, জে এর কাজ হচ্ছে 7 5 12 12.5। আচ্ছা, তাহলে f1 ভেক্টর এবং f2 ভেক্টরের যোগফলটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বিয়োগফল বের করতে হবে, f1 ভেক্টর মাইনাস f2 ভেক্টর, এইটা এই যে f2 ভেক্টর বিয়োগ করলে দেখি কত আসবে। আমি ডিরেক্ট করি, মুখে মুখে করি। হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ যাবে, তাহলে বিয়োগ গেলে হচ্ছে বিয়োগ 13 8.66, এটা হচ্ছে মাইনাস আসবে হচ্ছে 21.66 আই। আচ্ছা, আর এটা থেকে এটা বিয়োগ গেলে যাবে হচ্ছে 2.5 আসবে যে। আচ্ছা, 2.5 জি। এখন বলছে এরা পরস্পর লম্ব কিনা, এরা পরস্পর লম্ব কিনা, এই জন্য এই দুটো ডট গুণফল বের করতে হবে। তাহলে এখন f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর এই দুটার ডট গুণ বের করতে হবে। ডট গুণ হচ্ছে f1 মাইনাস এই যে f1 মাইনাস, তাহলে এটা ডট গুণফল যদি বের করো ডট গুণ যদি করি আমি দেখতে পাচ্ছি হচ্ছে এই যে প্লাস একটা মাইনাস একটা ডট গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5.5 গুণ হচ্ছে কত 21.66, তাহলে এটা 119.13 প্লাস 12.5 আর 2.5, 12.5 ইনটু হচ্ছে 2.5, তাহলে এটা হচ্ছে 31.25। তাহলে এটা হচ্ছে যোগ করলে আমি পাবো 119.13 150.38। যেহেতু 150, তাহলে ভেক্টর দুইটার ডট গুণফলের মান কি হচ্ছিল 0 আসছে, আসে নাই। দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 আসে তাইলে ওরা পরস্পর লম্ব হয়। তাহলে যেহেতু এই ডট গুণফলটা 0 আসে নাই, তাহলে এরা পরস্পর কি হবে না, লম্ব হবে না। উত্তরটা একবার মিলিয়ে দিচ্ছি, তারপরেও যাতে ভুল না হয় আর কি। হ্যাঁ, এটার পরস্পর লম্ব কিনা আমার আসছে হচ্ছে 125, সরি 150, ওদের আসছে 125। কোথাও কি একটা ছোটখাটো ভুল হলো, কোথাও কি স্যারের ভুল হয়েছে কিনা একটু দেখো তো। এই জায়গায় কোথাও 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 ভুল হয়েছে কিনা। আমাদের এখানে দেখতেছি হচ্ছে 5.5 কোথায় একটা, এখানে 7 যে এটা হচ্ছে 5J, ওকে 8.66। তাহলে এটা দেখি 13 আই গুলো হচ্ছে এই জায়গায় তো ভুল হয়ে গেছে, এই জায়গায় হচ্ছে 5.5 না, এটা এই জায়গায় একটু ভুল হয়ে গেছে দেখি। হ্যাঁ, এই জায়গায় এটা হচ্ছে কত 13 বিয়োগ হচ্ছে 8.66। হ্যাঁ, এই যে 4 ভুল হয়েছে এখানে স্যার, মাইনাস 4.34, এই যে সরি এই জায়গায় স্যার একটা ভুল হয়ে গেল, মাইনাস 4 এটা মাইনাস 4 কত এটা হচ্ছে মাইনাস, এটা যদি হয় দেখি 4.34 ইনটু হচ্ছে 21.66, এটা হচ্ছে 94.008। আচ্ছা, তাহলে হচ্ছে এটা টোটাল দাঁড়াবে হচ্ছে কত, যোগ হচ্ছে 31.25। এই যেহেতু দুইটা ভেক্টরের ডট গুণফল কি আসে নাই, 0 আসে নাই, তাহলে পরস্পর লম্ব হবে না। আগের বারও ঠিকই আসছিল লম্ব হবে না, কিন্তু উত্তরটা তো আসে নাই সঠিক কারে, কিন্তু ছোটখাটো একটা ভুল হয়ে গেছে। মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন সারেরই ভুল হয়ে যায়, তো তোমরা হচ্ছে চেষ্টা করবে সেগুলো একটু নির্ভুলভাবে করার জন্য। এইটাতে 7টা সৃজনশীল করাইতে পারলাম, টোটাল 15টা সৃজনশীল আছে। পরবর্তী ভিডিওটাতে আমরা হচ্ছে কয়টা, আরো 8টা সৃজনশীল সলভ করবো ইনশাআল্লাহ। ওই পর্যন্ত হচ্ছে সবাই ভালো থেকো, আর হচ্ছে কোনো ক্যালকুলেশন ভুল হলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে অন্যরা জেনে নিতে পারবে, ঠিক আছে। অনেক সময় হচ্ছে ক্যালকুলেশন ভুল হয়ে যায়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমি অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও নতুন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে এই ভিডিও করতে এসে দেখি যে হচ্ছে মাইক্রোফোনটা আজকে 5 মাস পরে ভিডিও করতে দাঁড়াই দেখি যে 5 মাস পরে হচ্ছে কি মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে। এখন নতুন মাইক্রোফোন আনা লাগবে, নাইলে আজকে সাউন্ড কোয়ালিটি খুব বাজে হবে। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলে দিই হচ্ছে ওই যে
অনেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক বইটা অর্ডার করেছে আমাদের, সেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপার জ্ঞানমূলক অনুধাবনমূলকের বই আছে। প্রতিটা অধ্যায়ে আমি প্রায় 50-60টা করে কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি, অনুধাবনমূলক কোশ্চেন, এবং দিয়ে সুন্দরভাবে বই দুইটা সাজানো হয়েছে, ঠিক আছে। তো সবাই হচ্ছে যদি হচ্ছে অর্ডার করতে চাও এই বই দুইটা, এটার দাম হচ্ছে 300 টাকা, এটার দাম হচ্ছে 300 টাকা, 600 টাকা এমনিতে, তারপর কুরিয়ার চার্জ হওয়ার কথা 50। বাট অ্যাকচুয়ালি তুমি যদি হচ্ছে দুটোটা একসাথে অর্ডার করো তাহলে হচ্ছে 550 টাকা, 550 টাকা, ঠিক আছে। তো 550 টাকা ফার্স্ট পেপার দুইটা, সেকেন্ড পেপারগুলো এখনও আমি পাবলিশ করতে পারিনি, কাজ চলছে, তবে খুব শীঘ্রই হবে বলে মনে হচ্ছে না। ফার্স্ট পেপারগুলো কারো প্রয়োজন হলে অর্ডার করতে পারো। অর্ডার করার জন্য হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। এই যে আমার একটা নাম্বার আছে, আমি তোমাদেরকে প্রথম ইয়াতে গিয়ে একটু নাম্বারটা দেখাই দিই। এই যে 01521, আমি তারপর এখানে নাম্বারটা লিখে দিচ্ছি, যে হচ্ছে 01521527284, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কি হোয়াটসঅ্যাপ করলে আমি চেষ্টা করব তোমাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।